তাকে সামনে আনো, কিন্তু তোমরা ভিকটিমকে সামনে এনে এই বাচ্চা মেয়েটিকে, এই গৃহিণীকে, সাধারণ ঘরের একটি গৃহিণীকে সামনে এনে তাদেরকে একটা বিকৃত আক্রোশের সম্মুখীন করো না। এটা কিন্তু আমাদের বারবার ঘটে যাচ্ছে, বারবার ঘটে যাচ্ছে। এবং সেটার ছবি তোলা হয় সংগঠিতভাবে এবং সেটাকে ভাইরাল করা হয়, এবং সেটা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই কুরুচিশীল ডকুমেন্টটা। আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা এই বিশ্লেষণটা করো, এবং আমাদের জায়গা থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোর্টের কাছে শরণাপন্ন হচ্ছি। এই ধরনের জিনিস মানে সঙ্গে সঙ্গে ডিলিট করতে হবে সাইবার স্পেস থেকে, এবং যারা করছে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এবং তোমাদেরকে আমি বলে দিই, মুরাদনগরে আমি কাল গিয়েছি, পুলিশ তৎপর হয়েছে, 5 জনকে ইনক্লুডিং যে মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভিডিও করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আমার মতে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, কারণ যে ওই ছবি তোলে সে নিজে ধর্ষণ করে। এটা একটা বিকৃত মানসিকতার পরিচয়, এটা একটা অসুস্থতা। আমার সমাজ যে জায়গাটা অসুস্থ হয়ে যাচ্ছে সেই জায়গাটায় একটি মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয়, এমনকি আমি যদি সমাজ কল্যাণের কথা বলি, এই দুটো মন্ত্রণালয় মিলে যে এটা ঠিক করে দিতে পারবে সেটা ভাবা ভুল। তবে যে শক্তি আমাদের আছে সেটা সর্বস্ব প্রয়োগ এতদিন হয়তো হয়নি এই ফোকাস দিয়ে, কিন্তু এখন সেটা হবে। তার ফলে আমি ধারণা করি আমরা কিছু কিছু জায়গায় অবশ্যই ইম্প্যাক্ট ফেলতে পারবো, এবং সেটা ফেলছি। আমাদের অগ্রগতি ছোট ছোট, 1 স্টেপ অ্যাট আ টাইম হচ্ছে, কিন্তু হচ্ছে। মনে আছে নিশ্চয়ই তোমাদের যে আমি দুই মন্ত্রণালয় যখন মন্দিরগুলো আক্রান্ত হয়েছিল, দুষ্কৃতীদের দ্বারা ভাঙচুর হচ্ছিল, আমার এই 2 মন্ত্রণালয়কে আমি মাঠে নামিয়েছি। 84,000 আমার স্টাফ উপর থেকে একেবারে মাঠ পর্যায়ে আমার সাথে, আমার মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত যারা সবাই, এবং 83,000 স্পটে তারা থেকেছে, সেই জায়গাটাকে তারা পাহারা দিচ্ছে। এবং সেখানে এবং সেটা শুধু আমার মন্ত্রণালয় নয়, এটা দেশব্যাপী একটা উদ্যোগ হয়েছে। এবং তোমরা এটাও জানো তার ফলে খুব অল্প সংখ্যক মন্দিরগুলো কিন্তু আক্রান্ত হয়, এবং আমরা কিন্তু অনেকাংশেই সেই পরিবেশটা তৈরি করতে সক্ষম হই, এবং অত বড় আমাদের ক্রাইসিস তৈরি হয় না। আমরা সেটা যখন করতে পেরেছি সবাই মাঠে নেমে, আমরা এটাও করতে পারবো সবাই মিলে মাঠে নেমে। এখন কুইক রেসপন্স টিম গতকাল আমরা কাঠামোটা তৈরি করে দিয়ে এসেছি। আমার নেক্সট স্টেপ হচ্ছে আমার বাংলাদেশের সকল ইউএনওদের সাথে মিটিং, কারণ তাদের কনভেনারশিপের মধ্যে এই মাসের মধ্যে আমি এই টিমগুলো তৈরি করি। এটা 2 হচ্ছে দুর্গম এলাকায় যেখানে কাঠামো দুর্বল, সেখানে আমি সশরীরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সেখানে আমি এই কাঠামোটা তৈরি করে আসবো, হয়তো 10টা জায়গায় 20টা জায়গায়, কিন্তু দুর্গম এলাকাগুলো, এবং সেখানে মানুষকে অভয় দেওয়া, আমাদের মেয়েদের অভয় দেওয়া খুব গুরুত্বপূর্ণ, শিশুদের অভয় দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদের আরেকটা জিনিস বলতে চাই যে আমার মাত্র 10 দিনের একটা স্ক্যান করা তথ্যের জায়গা, 20শে জুন থেকে 29শে জুন 24টা ধর্ষণ হয়েছে। এই 24টা ধর্ষণে 12টাই হচ্ছে শিশু, 6 বছর। তুমি আমাকে বলো তো, আমরা তো ধর্মের কথা বলি, খুব উঁচু গলায় বলি, আমরা ধর্ম বিরোধী ধর্ম ভীরু একটি জাতি এবং দেশ। 60 বছরের বুড়ো কি করে 6 বছরের একটি মেয়ে শিশুর গায়ে হাত দিতে পারে? অর্থাৎ তোমাদেরকে আমি বলবো যে তোমরা হয়তো চটকদার স্টোরি চাও, কিন্তু জীবনটা তো অমন না। জীবনটাকে আমাদের খুব কষ্টে ধাপে ধাপে গড়তে হয় পরিবর্তনটা।
এখানে যদি খবরটা তোমার কাছে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা একটা সরকারের জায়গা থেকে, রাষ্ট্রের জায়গা থেকে আমরা একটা আন্দোলন শুরু করি। সেটা গতকাল, এটার প্রস্তুতি আমরা নিয়েছি বহুদিন থেকে। এই যে মেয়েটি কটা মেয়ের কাছে দৌড়ে দৌড়ে গেছে, ও নিজে এটা দায়িত্ব নিয়ে গেছে, হাসপাতালে থেকে শুরু করে, ঘরে থেকে শুরু করে। এবং নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো যে আমাদের যদি খুব এফিশিয়েন্ট একটা মেকানিজম না থাকে, বিচার যদি খুব দ্রুত না হয়, এবং এই বাচ্চাগুলোকে এবং এই মেয়েগুলোর পাশে যদি আমরা শক্ত হাতে না দাঁড়াতে পারি যেন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে, আমরা এটাকে একটা নিয়ন্ত্রিত সুস্থ জায়গায় নিতে পারব। কিন্তু সব কথার শেষে আরো একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে বাবারা, ধর্ষণটা কে করে? মেয়েরা কি মেয়েদেরকে করে? মেয়েরা কি শিশুদেরকে করে? ধর্ষণটা ছেলেরা, তাই না? তো এখানে আমাদের একটা দায়িত্ব থেকে যাচ্ছে না? আমরা একটা অবহেলা হয়ে যাচ্ছে না আমাদের? ছেলেদেরকে সুস্থ করার জন্য আমরা কি করছি, এবং ছেলেদেরকে পুনর্বাসন করার জন্য আমরা কি করছি? একটা হচ্ছে বৃদ্ধ বয়সে যে করে, সে তো শুধরাবার নয়, সে কি শুধরাবার? হ্যাঁ, তাকে চরম শাস্তিটাই দেওয়া উচিত। আমি মানবাধিকার করি বলে আমাকে সবাই বলছে তুমি মৃত্যুদণ্ডের কথা বলছো কেন? আমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার যদি চয়েস হয়ে থাকে আমার ছোট্ট বাচ্চাটাকে বাঁচানো অ্যাজ এগেইনস্ট মৃত্যুদণ্ড, একজন ধারী অপরাধীর বিরুদ্ধে আমি মৃত্যুদণ্ড চাই। কেন? কারণ আমার ছোট্ট বাচ্চাটাকে তো একটা সুযোগই দেওয়া হলো না জীবনে, তাকে দাঁড়াবার সুযোগ দেওয়া হলো না, তাকে বাঁচার সুযোগ দেওয়া হলো না। আমি কি করে, যে তাকে বাঁচতে দিচ্ছে না, আমি তাকে কি করে বলি যে হ্যাঁ সে বাঁচবে? মানবাধিকার বলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, কিন্তু আমি আজকে বলছি এই অপরাধ শেষ হতে হবে ফায়ারিং স্কোয়াড। কিন্তু তাই বলে কি আমি সব এই যে 10 বছরের বাচ্চা, এই যে 15 বছরের বাচ্চাগুলো যারা এখন কিশোরী জ্ঞান হচ্ছে, জানো যে তোমরা তারা মেয়েদেরকে নির্যাতন করছে, এদেরকে কি আমি ফায়ারিং স্কোয়াড, এদেরকে আমার রিহ্যাবিলিটেট করতে হবে, ওখান থেকে সরিয়ে আনতে হবে সূত্রগুলো, কজগুলো। তো আমি একরকম ভাবে ভেবেছিলাম, কিন্তু আমি আমার মতো করে তোমাদেরকে বলে গেছি জিনিসটা। তো এখন তোমাদের প্রশ্ন তো শুনবই, আমাদের কাঠামোটা তোমাদেরকে আমি বুঝলাম। এই কাঠামোটা আমার টার্গেট হচ্ছে, এবং এরা সত্যি, আমি যেটা দেখলাম, আমরা যখন গুছিয়ে কাজ করছি, যে মন্ত্রণালয় ঘুমিয়েছিল এভাবে কাজ করেনি, ওরা এখন সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো দায়িত্ব নিচ্ছে এবং কাজগুলো করছে। এবং দিন রাত আমার কাছে রাতের গভীরে পর্যন্ত মেসেজ আসে। এখন কথাটা হলো যে আমরা আজ আছি কাল নেই, কিন্তু এটা তো চলমান থাকতে হবে। আমরা চলে যাবো আর নির্যাতন মুক্ত হয়ে যাবে দেশ? হবে কি না? হবে না। তাহলে এটাকে ধরে রাখার একটা ব্যবস্থা করতে হবে, এটাকে রেভিনিউ, এই কাঠামোটাকে ভাঙতে দেওয়া যাবে না। এবং আমরা যে সোশ্যাল ফোর্সটা তৈরি করছি, সেখানে আমার জুলাই বাচ্চারা একটা বড় ভূমিকা পালন করবে, তাদের আমি ট্রেনিং দিতে যাচ্ছি। এবং সেই প্রশিক্ষণটা হবে 3 রকমের। তাদের সোশ্যাল অ্যানালিসিস করার ক্ষমতা থাকতে হবে, জেন্ডার অ্যানালিসিস আর সোশ্যাল অ্যানালিসিস করার ক্ষমতা থাকতে হবে, আত্মরক্ষার শক্তি তাদের থাকতে হবে, এবং এই কাজটা করার জন্য যে টেকনিক্যাল নলেজটা তাদের লাগবে, সেই টেকনিক্যাল নলেজটা আমরা তাদেরকে দিতে হবে।